মোহ মেয়েটিকে থামিয়ে দিয়ে মননকে উদ্দেশ্য করে বলে, এটা আমার ছোট বোন মায়া। বয়সেও 5 মিনিটের ছোট, বুদ্ধিতেও ছোট, আমার মতো এত স্মার্ট না। মনন অনুভব করে তার মাথা সামান্য ব্যথা করছে। এখানে থাকলে তার মাথা ব্যথা কমার বদলে উল্টো আরও বেড়ে যাবে। তাই সে দ্রুত তারা দেখিয়ে বলে, আমার কাজ আছে, পরে দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। মলিন মুখ করে কাছের জানলার কাছে বসে আছে মোহ। বৃষ্টি স্নাত শহরের পানি নিবদ্ধ। সোফায় বসে ভিডিও কলে শিহান ফেরদৌসির সঙ্গে কথা বলতে ব্যস্ত মায়া। কথাগুলো স্পষ্ট মোহের কানে ভেসে আসছে। শিহান রাগী গলায় শুধায়, কোথায় ও? ওকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলবো। মায়া চাপা স্বরে বলে, রেগে আছো অযথা। এখন ওর সাথে কথা বলার জায়গায় উল্টো ধমকাধমকি করবে তুমি। রাগ কমলে কল দিও। শিহান ফেরদৌস বলে, রেগে যাওয়াটা কি স্বাভাবিক নয়? ও না জানিয়ে হঠাৎ উদা হয়ে যাবে কেন? ও কি কোনো বাচ্চা? 24 ঘন্টা ওর আগে পিছে সবাইকে বেবিসিটিং করে বেড়াতে হবে সবার? মায়া নিজেও এবার রেগে যায়। রাগী গলায় বলে, আমার তোমাকে কল করে জানানোটা ভুল হয়েছে। আর কল করব না আমি। আমার বোনের জন্য আমি যথেষ্ট। তুমি অলরেডি আমাদের প্রয়োজনীয় খরচ প্রোভাইড করছো। এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাটা আমাদের জন্য বোকামি। কথাটা বলেই মায়া কল কেটে দেয়। রাগে তার শরীর মৃদু কাঁপছে। মনে মনে বাবার প্রতি তীব্র ক্ষোভ পুষে রেখেছে সে। মায়ের খুব অভাব বোধ করছে। তাদের মা থাকলে নিশ্চয়ই আজ মোহের এই কঠিন সময়টাই মোহকে খুব আগলে রাখত। মায়া চেষ্টা করে, ছোট হওয়া সত্ত্বেও মা বাবার মতো মোহকে আগলে রাখার চেষ্টা করে। যদিও মোহ এতে বিরক্ত হয়, রাগ দেখায়, তবুও মায়া নিজের জায়গায় অনড় রয়। ফোন রেখে চোখ তুলে মোহের দিকেই তাকায় মায়া। প্রশ্ন করে, এই মুভি দেখবি? মোহ না তাকিয়ে উত্তর দেয়, পরীক্ষা না চলে তোর? বাসায় যাস না কেন? পরীক্ষায় ফেল করে যাতে আমার নাম নিয়ে বেঁচে যেতে পারিস। আমার পরীক্ষা নিয়ে তোর চিন্তা করতে হবে না। আগামীকাল কোনো পরীক্ষা নেই, তাই চিল মুডে এখন আমরা মুভি দেখতে পারবো। কোনটা দেখবি বল? ল্যাপটপে ডাউনলোড দিই আমি। বেবিস ডে আউট দেখা যায়। মায়া ল্যাপটপ নিয়ে বসে মুভি ডাউনলোড দিতে ব্যস্ত হয়ে যায়। মোহ আচমকা বলে ওঠে, আন্টিকে বলিস কালকে কাউকে দিয়ে ট্রিমার পাঠিয়ে দিতে। মায়া চমকায়, পরপর প্রশ্ন করে, চুল কেটে ফেলবি? ধরে রাখার উপায় তো দেখছি না। মায়া কিছুক্ষণ ফ্যাল করে মোহকে দেখে, পরক্ষণেই ল্যাপটপ সহ অন্যদিকে ঘুরে বসে। চোখ টলমল করছে তার। সে জানে মোহ যতটা সহজে কথাটা বলছে ততটা সহজ নয় সবকিছু। তার বোনের মাঝে কি ঝড় চলছে তা কিছুটা হলেও টের পাচ্ছে মায়া। সত্য বাসায় ফিরেছে মনন। ক্লান্ত ভঙ্গিতে রুমে প্রবেশ করে পকেট হতে ফোন ওয়ালেট বের করতে থাকে সে। এক এক করে সব বের করে রাখতেই তার খেয়াল হয় রুমালটার কথা। রুমালটা বের করে হাতে নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকে সে। বুঝতে পারছে না কি করা উচিত। বলেছিল তো ফেলে দিবে সে, কিন্তু কেন যেন ইচ্ছে করছে না। অতর্কিত বৃষ্টির পানি তাকিয়েই কিছু একটা ভাবে মনন। রুমালের ভাঁজটা আর খোলে না, বরং সেই অবস্থাতেই টেবিলের ড্রয়ারেই রেখে দেয়। সোজা চলে যায় গোসল করতে। গোসল ছেড়ে বসে বের হতেই দেখতে পায় তার টেবিলের ওপর ধোঁয়া ওঠা এক কাপ গরম কফি রাখা। মনন বুঝতে পারে কাজটা আর কারোর নয়, বরং তার আব্বু আরিফ কায়সারের। মনন ভেজা চুল মুছে কফির কাপ হাতে বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়ায়। খোলা দরজা দিয়ে বৃষ্টি ছিটে আসছে। মনন মনোযোগ দিয়ে তা দেখছে। বৃষ্টির ঝমঝম ধ্বনি চিরে আচমকা একটা করুণ স্বর তার কানে ভেসে আসে। আপনার কি মনে হয় ডক্টর আমি বাঁচবো? রিপোর্টের সার্ভাইভাল রেট জানতে চাচ্ছি না, আপনার কি মনে হয় তা জানতে চাচ্ছি। মনন অবাক হয়। মনে পড়ে যায় মোহর জিজ্ঞেস করা প্রশ্নের কথা। সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি সে। কিভাবে যেন মনন দ্রুত নিজের টেবিলের দিকে এগিয়ে যায়। কফি মগটা হাত থেকে রেখে ল্যাপটপ খুলে বসে চেয়ারে। হসপিটালের ওয়েবসাইটে লগ ইন করে পেশেন্ট ডিটেলস সাইটে চলে যায় সে। পেশেন্টের ফাইল নম্বর জরুরি তার হোম পেজ যেতে। মনন মনে করার চেষ্টা করে কি ছিল মোহের ফাইল নম্বর। বেশ কিছুক্ষণ ভাবার পর তার মনে পড়ে। কিবোর্ড চেপে টাইপ করে CR6097। মোহের সম্পূর্ণ ডিটেলস স্ক্রিনে ভেসে ওঠে। মনন মনোযোগ দিয়ে পুরোটা স্ক্রিনে চোখ পুরায়। মেহেনামা ফেরদৌসি মোহ, বয়স 17 বছর 11 মাস। পিতার নাম শিহান ফেরদৌস।
মাতার নাম বিথি আফরোজ। মনন এবার কিছুটা নিচে গিয়ে রিপোর্টটা ক্লিক করে। সঙ্গে সঙ্গে মোহের সকল রিপোর্ট ক্রমানুসারেই স্ক্রিনে ভেসে ওঠে। মনন মনোযোগ দিয়ে এক এক করে সবগুলো রিপোর্ট দেখে। বিশেষ করে FNSC এর বায়োপসি টেস্টের রিপোর্ট ছেড়ে নেয় ফিমার স্থিতি বেড়ে ওঠা টিউমারের আকার এবং আকৃতি সম্পর্কে। টিউমারের অবস্থা অনুযায়ী রেকমেন্ডেশনে লেখা আছে যে কেমোথেরাপির মাধ্যমে আগে টিউমারটাকে নিয়ন্ত্রণে আনা হবে, তারপর ডাক্তারেরা মোহের পায়ে সার্জারি পারফর্ম করবে। উক্ত সার্জারিতে ফিমার নামক হাড়টা কেটে সেখানে ইমপ্লাস্টার ও প্রতিস্থিতি করা হতে পারে। তবে থার্ড স্টেজ হওয়ায় সার্জারি সফল হওয়ার চান্স খুব একটা হয় না। আর সৌভাগ্যক্রমে সার্জারি সফল হলে তাহলে বাকি চিকিৎসাটা কেমো এবং রেডিওথেরাপির মাধ্যমে বহাল থাকবে। মনন নির্বিকার ভঙ্গিতে ল্যাপটপের মনিটর নামিয়ে ফেলে। এতক্ষণ শরীরে কাজ করা সতেজতাটা কোথায় যেন হারিয়ে গেল তার। প্রশস্ত বুকটা ক্লান্তিতে উঠানামা করছে, চোখ আর মাথাটা ব্যথা করছে। মনন আলতো হাতে চোখের চশমাটা খুলে ফেলে, ক্লান্ত মাথাটা পিছন দিকে এলিয়ে দেয়। মনে প্রশ্ন জাগে, মোহ কি জানে সবটা? প্রশ্নটা মস্তিষ্কে উদয় হতেই বদ্ধ চোখের সামনে মোহের কান্নারত মুখটা ভেসে ওঠে। চুল হারানোর যন্ত্রণায় যে মেয়ে এতটা কাতর, সে নিজের শরীরের একটা আস্ত হাড় হারিয়ে শক্ত থাকতে পারবে তো, নাকি বিষাদ সাগরে হারিয়ে যাবে? কায়সার পরিবারের খাবার টেবিলে বহু বছর ধরে একসঙ্গে বসে সকলের ভোজন হয় না। হবে বা কিভাবে? ঘরে সদস্য সংখ্যা কেবল তিনজনই পুরুষ। সকাল সকাল একজন হেল্পিং হ্যান্ড এসে ঘর দোর পরিষ্কার করে কেবল রাতের জন্য তরকারি আর ভাত রান্না করে দিয়ে যায়। দুপুরে যে যার কর্মস্থলে খাওয়া দাওয়া করে নেয়। আর সকালে যে যার সুযোগ সুবিধা মতো ঘর থেকে বের হওয়ার আগে পাউরুটিতে অরেঞ্জ জ্যাম কিংবা নিউট্রেলা মেখে নাস্তা সেরে নেয়। কর্মব্যস্ততায় কারো সঙ্গে কারো রুটিন মেলেই না। আজকের সকালটাও সেরকমই। মনন সম্পূর্ণ রেডি হয়ে এসে নাস্তা টেবিলে বসেছে। আরিফ কায়সার একজন স্বনামধন্য প্রকৌশল। তিনি ইতিমধ্যে নাস্তা সেরে কাজে চলে গিয়েছেন। ফলস্বরূপ আজকের নাস্তাটাও মননের একাই করতে হচ্ছে। সে পাউরুটিতে কামড় বসাতেই তার চিবোতে চুপোতে অপর হাতে ফোন তুলে নেয়। গণমাধ্যমের সর্বশেষ আপডেট পেতে প্রবেশ করে ফেসবুক অ্যাপে। অলস দৃষ্টি মেলে স্ক্রল করতে করতে আচানক তার আঙ্গুল থেমে যায়। চোখ কুঁচকে বিড়বিড়িয়ে পড়ে নেয় একটি ইংরেজি ক্যাপশন। When life gives you lemon, make lemonade. Enjoying my sweet and sourira. ক্যাপশনের সঙ্গে পোস্টে যুক্ত করা হয়েছে একটি ছবি। ছবিটিতে একজন বয়স্ক লোককে রেস্টুরেন্টে লেবুর শরবতের গ্লাস হাতে বসে থাকতে দেখা যাচ্ছে। লোকটি আর কেউ নয় বরং মননের দাদু আলী আকবর কায়সার। লোকটার বয়স হয়েছে, তবে মন থেকে এখনো রঙের পরিবর্তন কমেইনি। প্রায় এরকম কচি খোকা সেজে অদ্ভুত সব ক্যাপশন দিয়ে নিজের ছবি আপলোড দেন তিনি। তা দেখে মনন খুব বিব্রত বোধ করে। সেই বিব্রত বোধ থেকেই সে একবার আলী আকবর কায়সারকে আনফ্রেন্ড করে দিয়েছিল। 2 দিনের মাঝে সেই ঘটনা টের পেতেই বুড়োর সে কি রাগ! খাওয়া দাওয়া সব বন্ধ করে গাল ফুলিয়ে বসেছিল। তার নাতির কাছে নাকি তার গুরুত্ব কমে গিয়েছে। তাই তো নিজের দাদুকে আনফ্রেন্ড করে দেওয়ার মতো এত নিষ্ঠুর একটা কাজ করতে পারল মনন। বহুত কসরত করে সেইবার দাদুর রাগ ভাঙাতে হয়েছিল মননের। তার কাছে মনে হয় দাদু খুব বড় একটা ড্রামাবাজ, কথায় কথায় ড্রামা করে। তবে সেই ড্রামাগুলো যে নেহাতি এই নির্জীব বাড়িঘরটাকে জীবিত করে রাখার উদ্দেশ্যে, তা মনন ভালো করেই জানে। তাই সেও চুপচাপ এসব মেনেই যায়। ফোনটা টেবিলে রেখে আবার নাস্তায় মনোযোগ দেয় মনন। এমন সময় তার ফোন বেজে ওঠে। স্ক্রিনের পানে তাকাতেই দেখতে পায় দাদু কল করেছে। মনন খেতে খেতে কলটা রিসিভ করে। ফোন কানে ধরতেই অপর পাশ হতেই রাগী শটটা পড়ে ওঠে। 2 ঘন্টা হয়েছে একটা ছবি আপলোড দিয়েছি, তুমি কিংবা তোমার বাপ কেউ এখনও আমার ছবিতে রিয়াক্ট কিংবা কমেন্ট করোনি। করছোটা কি তোমরা? খুব ব্যস্ত? আমি তোমাদের বাপ ছেলের চাকরি নট করে দিব, তারপর সারাদিন ফুরসত পাবে আমার ছবিতে রিয়াক্ট কমেন্ট করতে। মনন হতাশ করায় বলেই, হয়েছে তোমার নাটক? আমি খুব সিরিয়াস, মোটেও নাটক করছি না। দ্রুত গিয়ে আমার ছবিতে রিয়াক্ট দাও,
লাইক দিলে সোজা ব্লক করে দিব, বলে দিলাম। লাভ রিয়াক্ট দিবে আর কমেন্টে লিখবে মাই এভারগ্রিন বডি। বুঝতে পেরেছো? মনন প্রশ্ন করে। তুমি আমার বাড়ি নাও, দাদু হও, আমি বাড়ি কেন লিখবো? এটাই সমস্যা তোমাদের জেনারেশনের। অযথা প্রশ্ন বেশি করো। যা বলা হয়েছে চুপচাপ তাই করো। আমাকে আর বিরক্ত করবে না। আমি এখন ঘুমাবো। ঘুম থেকে উঠে আমাকে এয়ারপোর্টে পৌঁছতে হবে। গমগমে স্বরে কথাগুলো বলেই আলী আকবর সাহেব কলটা কেটে দেয়। মনন হতভম্ব হয়ে কতক্ষণ ফোনের দিকেই তাকিয়ে থাকে। অতঃপর কি ভেবেই যেন ফেসবুকে গিয়ে দাদুর আইডি সার্চ করে। একদম রিসেন্ট করা পোস্টায় লাভ রিয়েক্টের বদলে লাইক দিয়ে সে অফলাইনে চলে যায়। এবার খুব মজা পাচ্ছে সে। বুড়োটা তাকে ব্লক করুক, হুঁ, মননের তাতে কি আসে যায়। নিজ কেবিনের ওয়াশরুমের সিঙ্কের সামনে একটা টুল টেনে বসে আছে মোহ। নির্বিকার ভঙ্গিতে ফোন চালাচ্ছে সে। তার পেছনে দাঁড়িয়ে আছে মায়া। মনোযোগের সহিত চিমার হাতে মোহের মাথার চুলগুলো উচ্ছেদ করছে সে। মাথার ডান পাশটা ইতিমধ্যেই কেশহীন হয়ে গিয়েছে। চুলকাটার মাঝে মায়া আর চোখে বারবার মোহকে দেখছে। মোহকে দেখতে অত্যন্ত স্বাভাবিকই লাগছে, যেন এসব কিছুতেই তার কিছুই যায় আসে না। মায়া নীরব দীর্ঘশ্বাস ফেলে বাকি চুলগুলো কেটে ফেলে। অতঃপর মোহকে বসিয়ে রেখে সে চলে যায় ওয়াশরুমের বাহিরে। এবার মোহ ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ধীরে ধীরে চোখ তুলে তাকায় আয়নার পানে। দেখে নিজেকে, নিজের নতুন রূপকে। অদ্ভুত লাগছে সবটা। গলার কাছে যন্ত্রণা নামক কিছু একটা অস্তিত্ব টের পাচ্ছে সে। চোখ নামিয়ে টুলের নিচে বিছানার সাদা কাপড়টার দিকে তাকায় সে। গত রাতের ব্যথাটা আবার তড়পে উঠল বুকের ভেতর। নারী সৌন্দর্যের ভূষণ হিসেবে গণ্য করা হয় তার কেশকে। বলা যায় একজন নারীর সৌন্দর্যতার পেছনে অনেকখানি অবদান তার চুলের। তাই তো পৃথিবীর সকল মেয়েরা চুলের যত্ন এবং পরিচর্যার ব্যাপারে এত সচেতন। মোহ সব সময় দেখে এসেছে মায়াও নিজের চুলের প্রতি অনেক যত্নশীল, কিন্তু মোহের মাঝে সেরকম কোনো তৎপরতা কখনো দেখা যায়নি। সে বরাবরই অলস কিসিমের মানুষ। চুলের যত্ন করার ব্যাপারে সে ছিল খুব উদাসীন। এই আলঝেইমারের কারণে সে কখনো চুলে তেমন একটা বড় হতেও দিত না। পিঠে নামার আগে তা কেটে কাঁধের কাছে তুলে ফেলত। অথচ সেই মোহেরই আজ ইচ্ছে করছে চুল হারানোর বেদনায় কেঁদে কেটে দুনিয়া ভাসিয়ে দিতে। কিন্তু সে কাঁদবে না। সবাই তাহলে জেনে যাবে মোহ দুর্বল। মোহ নিজেকে দুর্বল প্রমাণ করে হাসির পাত্র হতে নারাজ। তাকে ড্যাম কেয়ার হিসেবে চিনে আসা সকলকে সে কখনোই নিজের দুর্বল রূপটা দেখাতে রাজি না। সে দ্রুত নিজেকে সামনে নিয়ে আবার ফোনের দিকে তাকায়। বিকেলের মিঠা আবহাওয়া তখন। মায়া সবে মাত্র বাড়িতে প্রবেশ করেছে। বাড়িটা কেমন জানি নিষ্প্রাণ জনমানব শূন্য মনে হয় তার কাছে। বিশাল বাড়িটার সদস্য সংখ্যা কেবল 5। শিহান, ফেরদৌস, মোহ, মায়া, তাদের বৃদ্ধ দাদি এবং একজন আন্টি। শিহানকে ব্যবসায়িক কাজে প্রায় দেশের বাইরেই দৌড়াদৌড়ি করতে হয়। বাসায় থাকে না বললেই চলে। মোহটাও এখন হসপিটালে। বাসা থেকে আসা যাওয়া করে ট্রিটমেন্ট চালাতে ইচ্ছুক নয় সে। বাকি রইল মায়ার দাদি। বৃদ্ধা শয্যাশায়ী অবস্থায় জীবন পার করছেন। ব্রেনের একটা অপারেশনের পর থেকেই ওনার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গিয়েছে। বেঁচে তো আছে, তবে তা মৃত্যুর সমতুল্য। মায়ার দাদির দেখাশোনার জন্য একজন আন্টি সর্বক্ষণ তার পাশেই থাকে। বাসার রান্না সহ যাবতীয় কাজগুলো তিনিই করেন। বিনিময়ে যে মোটা অঙ্কের বেতন পায় তা গ্রামে নিজের পরিবারের জন্য পাঠিয়ে দেন। মায়া বাসায় ফিরতেই শায়লা আন্টি এসে জিজ্ঞেস করে, মোহর কি অবস্থা মা? মায়া উদাস গলায় জবাব দেয়, আছে, খারাপ না। ওকে এভাবে একা হসপিটালে রেখে আসা কি ঠিক? আমি হসপিটালে গিয়ে ওর সাথে থাকি। বাদ দাও আন্টি, অযথা রাগারাগি করবে। ভাবে আমরা সবাই মিলে ওর বেবি সিটার হতে চাইছি। তুমি বরং দাদুর কাছে থাকো, আমি আগামীকাল পরীক্ষা শেষে হসপিটালে যাব। কথাগুলো বলেই নিজের রুমে প্রবেশ করতে গিয়েও থেমে যায় মায়া। কি মনে করে যেন বলেই, আন্টি, কালকে একটু হালকা মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে একটু দেশি মুরগি রান্না করো। দুপুরে তাহলে আমি হসপিটালে যাওয়ার সময় মোহর জন্য নিয়ে যেতাম। ওর ডায়েট চার্টে 15 দিনের একবার দেশি মুরগি খাওয়ার অনুমতি আছে। হসপিটালে শাকসবজি বেচারি বাধ্য হয়ে গিলছে। শায়লা কিছুক্ষণ মায়াকে দেখেই হেসে বলে, তুমি একদম তোমার মায়ের মতো হয়েছো।
তোমার মাও এরকম ছিল, লক্ষ্মী বুঝদার সংসারী। মায়া মিষ্টি করে হাসে। এই কথাটা সে প্রায় অনেকের কাছেই শুনেছে। বাবাও একবার অজান্তেই তাকে বলে ফেলেছিল। তুমি একদম বেথের মতো হয়েছো। মায়ার তখন বলতে ইচ্ছে হয়েছিল, আর মোহ একদম তোমার মতো হয়েছে বাবা, অশান্ত, একরোখা, জেদি। গোধূলির অগ্নির সূচনা ক্ষণ তখন। মোহ সোফায় পা ভাঁজ করিয়ে ডায়েরি হাতে বসে। গভীর মনোযোগ দিয়ে হাতের সাহায্যে ডায়েরির পাতায় কিছু একটা লিখছে সে। খাবারের টেবিলটায় কিছুক্ষণ আগে একজন স্টাফ এসে সন্ধ্যার নাস্তা হিসেবে ধোয়া ওঠা গরম একটা ডালের স্যুপের বাটি রেখে দিয়ে গেছে। মোহের মাঝে সেটা ছুঁয়ে দেখারও কোনো লক্ষণ নেই। সে আপন কাজেই মগ্ন। হঠাৎ কিঞ্চিৎ শব্দ তুলে কেবিনের দরজা খুলে যেতেই মোহ চোখ তুলে তাকায়। নার্সকে দেখে দ্রুত ডায়েরিটা রেখে সোজা হয়ে বসে সে। নার্স মোহকে উদ্দেশ্য করে বলেই, হেই হিরোইন, নতুন লুকে সুন্দর লাগছে তোমাকে। মোহ প্রশংসাসূচক বাক্যটা খুব একটা গায়ে মাখে না। সে জানে তাকে দেখতে কেমন দেখাচ্ছে, তাই সেই অন্যের অযথা কমপ্লিমেন্টে বিশ্বাস করতেই আগ্রহী নয়। উক্ত নার্স টেবিলের স্যুপের বাটি দেখে চিন্তিত গলায় বলেই, এখনো খাওনি কেন? পছন্দ হয়নি? অন্য কোনো নাস্তা দিতে বলবো তোমাকে? মোহ অনাগ্রহ দেখিয়ে বলেই, খেতে ইচ্ছে করছে না, অযথা জোর করবেন না। খাবার নিয়ে আমাকে জোরে জোরে করলে আমার বমি হয়। নার্সটা এগিয়ে আসতে নিলেই মোহ বলে, ট্রে হাতে এসেছেন, কি আছে ট্রেতে? কোনো মেডিসিন ইনজেক্ট করবেন? না না, মেডিসিন না, ব্লাড নিতে এসেছি সিবিসি টেস্টের জন্য। মোহ চুপচাপ হাত বাড়িয়ে দিয়ে বসে থাকে। নার্স এসে তার পাশে বসে সেইটা রাখে। মোহের হাতটা ধরে নাড়াচাড়া করে কিছুক্ষণ রক্ত নেওয়ার জন্য একটা রগ খোঁজে, কিন্তু মোহের হাতে কোনো রগই স্পষ্ট ভেসে না। বহু কসরত করে যা একটা স্পষ্ট রগ পায় সেটাও সুই প্রবেশ করিয়ে দেখে কোনো রক্তই আসছে না। নার্স হতাশ গলায় বলেই, ঠিকঠাক খাওয়া দাওয়া করো না, তাই না? কোনো রগই তো খুঁজে পাচ্ছি না। আমি আবার পরে আসবো ব্লাড নিতে। তুমি ভালো করে খাওয়া দাওয়া করো আর প্রচুর পানি খাও, রগ না পেলে কিন্তু অসুবিধা। বলেই নার্সটা ট্রে হাতে বেরিয়ে যায়। মোহ নিশ্চুপ কিছুক্ষণ নিজের দুই হাতের দিকেই তাকিয়ে থাকে। এই দুই হাতের ওপর দিয়ে বিগত দিনগুলোয় কি নির্মমতা কেটেছে তা একমাত্র মোহই ভালো জানে। কখনো ইঞ্জেকশন, কখনো ব্লাড টেস্ট, কখনো কেমো। সূচের খোঁচায় খোঁচায় তার দুই হাত ঝাঁঝরা করে যাওয়ায় উপক্রম। এই হাতে কিনা তারা দৃশ্যমান রগ খুঁজে বেড়ায়। ভ্যাম্পায়ারের দল কোথাকার। দীর্ঘদিনের ডিউটির অবসান ঘটে রাত প্রায় 8:30টার দিকে। মনন ক্লান্ত ভঙ্গিতে হসপিটাল থেকে বেরিয়েছে কেবল। পার্কিং এরিয়ায় গিয়ে সোজা নিজের নীল রঙা গাড়িটার উঠে বসে। স্টিয়ারিংয়ে হাত রাখতেই তার মনে হয় সে হয়তো কিছু একটা ভুলে যাচ্ছে। কি ভুলে যাচ্ছে? মনন মনে করার চেষ্টা করে। মনে পড়ছে না। সব কাজই তো সে মিটে এসেছে আজকের জন্য। মনন ধরেই নেয় হয়তো ক্লান্তির কারণে তার এমন মনে হচ্ছে। সে আর কিছু না ভেবে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতেই আটকা পড়ে ঢাকা শহরের সেই চিরচেনা জ্যামে। সকল যানবাহন যখন জ্যামে আটকে আছে, সেই বিধূষীয় সময়টায় কিছু পথ বিক্রেতা বিভিন্ন কিছু নিয়ে প্রত্যেক গাড়ির আশেপাশে ঘুরঘুর শুরু করে বিক্রির উদ্দেশ্যে। মনন বসে নিজের ফোন ঘাটছিল তখন। আচমকা তার গাড়ির জানালায় মৃদু আওয়াজ পেতেই সে ঘাড় ঘুরিয়ে তাকায়। দেখতে পায় একটা পথ শিশুকে। বেলি ফুলের মালা বিক্রি করছে। মননের ফুলের মালা দেওয়ার কোনো মানুষই নেই, তবুও সে একটা ফুলের মালা কিনেই নেয়। বাচ্চাটার হাতে চকচকা একটা 100 টাকার নোট ধরিয়ে দিয়ে জানলার কাজটা তুলে দেয় সে। বদ্ধ গাড়ির ভেতরটায় মুহূর্তেই বেলি ফুলের মোহনীয় সুবাসে ভরে যায়। ফোন চালাতে ব্যস্ত মনন সেই সুঘ্রাণ টের পেতেই আচমকা তার মনে পড়ে যায় ভুলে যাওয়া ব্যাপারটা। চট করে সে উচ্চারণ করে, মোহ। ওই মেয়েটা ছাদে আছে নিশ্চয়ই, মননের অপেক্ষা করছে। মনন তো এই সময়টাই জানিয়েছিল। মনন নিশ্চিত নয় মোহ আসলেই ছাদে আছে কিনা, কিংবা মোহর অপেক্ষা করছে কিনা। অনিশ্চিত সে কোনো কিছু না ভেবেই বহু কসরত করে দ্রুত গাড়ি ঘোরায়। হসপিটালে পৌঁছে গাড়ি পার্ক করে লিফটে করে ছাদে পৌঁছাতে মননের সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওঠা কদমগুলো ছাদের দরজার কাছাকাছি এসে ধীর হয়ে যায়। দরজাটা খোলা, অর্থাৎ মোহ হয়তো ছাদেই আছে। ব্যাপারটা খেয়াল হতেই মনন বেশ সাবলীর ভঙ্গিতেই ছাদে পা রাখে।
যেন এতক্ষণ সে প্রবল তাড়া নিয়ে ছাদে পৌঁছানোর জন্য মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরেই আসেনি। ছাদে পা রাখতেই মাতাল করা বাতাস এসে মননের শরীরে ধাক্কা খায়। মনন সেকেন্ড কয়েকের জন্য থামে, সামনের দিকে চোখ বুলায়। কেউ নেই। মোহ কি তবে আসেনি, নাকি এসে চলে গিয়েছে? প্রশ্নগুলো মস্তিষ্কে উকি দিতেই ছাদের পিছনে বাম পাশ হতে একটা স্বর বলে ওঠে, হ্যালো ডক্টর, আমাকে খুঁজছেন? মনন সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় না। বুঝতে পারে ওই মেয়ে ছাদেই আছে, তাই সেই পিছনে না ফিরে রেলিংয়ের দিকে এগিয়ে যেতে যেতে জবাব দেয়, আপনাকে খোঁজার কথা ছিল নাকি? মোহ কোনো প্রত্যুত্তর করে না। মনন রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মোহের উত্তরের অপেক্ষা করে। তবে কোনো উত্তর না এলেও কয়েক সেকেন্ডের মাঝে মোহ নিজেই এসে তার পাশে দাঁড়ায়। দুজনের মাঝে প্রায় 3 হাত দূরত্ব সমান। মনন এবার ঘাড় ঘুরিয়ে পাশে ফিরে তাকায়, অবলোকন করে কালো রঙের সুতি কাপড়ের একটা কুর্তি এবং প্লাজো পরিহিত মোহকে। মননের দৃষ্টি স্থির মোহের মাথার পেঁচানো স্কার্ফটার দিকে। স্কার্ফটার নিচে শক্ত মাথার আকৃতিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। চুল কেটে ফেলেছে তার মানে। মনন একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। মোহ এবার পাশ ফিরে তাকায়। সবসময় হসপিটালের পোশাক পরে থাকা লোকটা আজকে হালকা আকাশি রঙের শার্ট এবং কালো প্যান্ট পরে আছে। চোখজোড়া স্বচ্ছ চশমার ফ্রেমের আড়ালে ঢাকা। মোহ অস্পষ্ট বলে, ভেবেছিলাম চলে গিয়েছেন। মনন শোনে তা, তবে পাত্তা না দিয়েই বলে ওঠে, কানে কি অযথা ইয়ারফোন গুজে রেখেছেন নাকি গান শুনছেন? মোহকে উৎসাহী দেখা যায়। এক কানের ইয়ারফোন খুলে সে মননের দিকে এগিয়ে দিয়ে বলে, গান শুনছিলাম, শুনবেন? মনন অনাগ্রহ দেখিয়ে বলে, শুনবো না। আপনারও শোনা উচিত না। ওয়ার্ড ইয়ারফোন রেডিয়েশন প্রডিউস করে, আপনার হেলথের জন্য সেটা ভালো না, উল্টো ক্ষতিকর। মোহ মুখ কালো করে ফেলে। কান থেকে ইয়ারফোন খুলে বেরোস মুখে বলে ওঠে, এত রেস্ট্রিকশন? এক কাজ করি, নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিই। ঢাকার মতো পলিউশনে ভরপুর একটা শহরে নিঃশ্বাস নেওয়াটাও তো উচিত না। প্রতি নিঃশ্বাসে কত ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ করে, তাই না? মনন ভ্রুক উচকে মোহের দিকে তাকায়। সব কথার জবাব এই মেয়ে ঠোঁটের আগায় প্রস্তুত থাকে। মননকে এভাবে কপাল কুচকিয়ে তাকাতে দেখে মোহ বলে ওঠে, আইডিয়াটা পছন্দ হয়নি। আমি তো আপনাদের ভাষাতেই কথা বললাম। ডাক্তাররা পারলে পেশেন্টদের নিঃশ্বাস নেওয়ার উপরও রেস্ট্রিকশন বসিয়ে দেয়। ডক্টররা কোনো কিছু বারণ করলে সেটা পেশেন্টদের ভালোর জন্যই করে। নিয়মে বাধা জীবন, কিছুটা কষ্টের হলেও তো বিনিময়ে সুস্থতা পাওয়া যাচ্ছে, সেটাই বড় ব্যাপার বলে আমি মনে করি। মননের সিরিয়াস কথাটাকে মোহ গায়েই মাখে না, উল্টো হেসি দিয়ে বলে, প্রাইমারি স্কুলের বাচ্চাদের টিচারদের মতো মোটিভেশনাল শোনাচ্ছে আপনার কথা। মনন বিরক্ত হয়। তার এত দামি একটা কথাকে এই মেয়ে আমলে নিলই না। টের পেতেই মুখটা করলার মতো রূপ ধারণ করে। প্রশ্ন করে, আপনি কি কাউকে জানিয়ে ছাদে এসেছেন? হ্যাঁ, নার্সকে বলে এসেছি। তাছাড়াও ডিনার করে চুপচাপ বসে থাকতে অস্বস্তি লাগছিল, ওনারা তাই আর মানা করেনি। আপনার ফ্যামিলি ওনাদের জানিয়ে আসেননি? মোহ আনমনেই বলে বসে, ফ্যামিলির কেউ থাকলে তো বলবো। মনন কিছুটা অবাক হয়ে তাকায়। মোহ অপ্রস্তুত হয়ে পড়ে। নিজের কথার অর্থ বুঝতে পেরে তড়িঘড়ি করে বলে ওঠে, আই মিন মায়া বাসায় গিয়েছে, ওর কালকে এক্সাম আছে, এক্সাম শেষে আসবে। আপনার আব্বু আম্মু? বাবা আপাতত দেশে নেই, আর মা তো পৃথিবীতেই নেই। মোহর অবলীলায় বলা কথাটা শুনে মনন নিশ্চুপ হয়ে যায়। বুঝে উঠতে পারে না তার কি বলা উচিত। কিছুক্ষণ নীরবতা বজায় থাকে দুজনের মাঝে। মনন সেই নীরবতা ভেঙে বলে, এভাবে গার্ডিয়ান ছাড়া একা থাকাটা তো আপনার অথবা আপনার বোনের জন্য সেফ না। বাচ্চা মানুষ দুজনই, কোনো রিলেটিভ নেই? আছে তো, আমার মামা মামি আছে, ওনারা কানাডায় স্থায়ী। তাছাড়া বাসায় দাদু আর আন্টি আছেন। আন্টি মূলত দাদুর খেয়াল রাখার দায়িত্বেই আছেন। দাদু অ্যাকচুয়ালি প্যারালাইজ, তো ওনার পাশে সারাক্ষণ একজনের থাকাটা জরুরি। আর আমি বাচ্চা নই, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। কেউ আমাকে 24 ঘন্টা বেবি সিটিং করুক, সেটা আমার পছন্দ না। মনন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা মানলাম আপনি বাচ্চা নন, খুশি? মোহ মননের কথা শুনে চোখ ছোট করে তাকায়। এই লোক কি এই মাত্র তাকে নিয়ে বিদ্রুপ করলো?
মোহ কিছু বলতে নিবে তার পূর্বেই মনন প্রশ্ন করে, বাই দ্য ওয়ে, আপনার তো কেমোর প্রথম সাইকেল শেষ, তাহলে হসপিটালে কি করছেন? আপনাকে কি আপনার ডক্টর হসপিটালে অ্যাডমিট থাকতে সাজেস্ট করেছেন? প্রশ্নের উত্তরটা মোহর কাছেই আছে, তবে তা বলতে ইচ্ছে হলো না তার। সে তারা দেখিয়ে বলে, অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমি এখন যাই, টাটা। বলেই মোহ উল্টো পথ ধরে সেখান থেকে প্রস্থান করে। মনন নির্বিকার ভঙ্গিতে তা দেখে, বাধা দেয় না। পকেটেই হাত দিয়ে সোজা হয়ে দাঁড়াতে কিছু একটা মনে পড়ে তার। পকেট থেকে বের করে বেলি ফুলের সেই মালাটা। মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে সেই ফুলের ঘ্রাণ। মনন কিছুক্ষণ সেই মালাটা দেখে আবার পকেটেই ভরে নেয়। নির্মল সকালটায় ফোলা ফোলা চোখ মিলিয়ে হসপিটালের বেডেই বসে আছে মোহ। সদ্য ঘুম থেকে উঠেছে সে, কিন্তু ঘুমটা ভালো হয়নি তার। কেমোর প্রভাবে যদিও তার ঘোড়া বেজে নাকে তেল দিয়ে ঘুমাতে ইচ্ছে করে, কিন্তু হসপিটালের এই বেডটায় সে প্রশান্তি নিয়ে ঘুমাতেই পারে না। ছোটবেলা থেকে বিশাল বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে অভ্যস্ত মানুষের কি এই এক হাত সমান বিছানায় পোষায়? তার উপর নাড়া মাথাটা বালিশে রাখতেই বারবার খোঁচা লাগছিল তার। সব মিলিয়েই এক অস্বস্তিকর পরিস্থিতি। কেবিনের দরজা খোলার শব্দ পেতেই মোহ দ্রুত ভঙ্গিতেই হাতের কাছে স্ক্রাবটা টেনে মাথা ঢেকে নেয়। একজন ওয়ার্ড বয় এসেছে একটা ট্রে হাতে। ট্রেতে থাকা সকালের নাস্তাটা মোহকে বুঝিয়ে দিয়ে তিনি চলে যায়। মোহ গিয়ে আগে ফ্রেশ হয়ে আসে, তারপর তীব্র অনীহা নিয়ে শুরু করে হসপিটালের সাদা মাটা পুষ্টি সম্পূর্ণ নাস্তা খাওয়া। নাস্তা শেষে ওষুধ খেয়ে মোহ বসে টিভি দেখছিল। এই হসপিটালে সময় কাটাতেই টিভি দেখা, ফোনে বন্ধুদের সঙ্গে টুকটাক কথা বলা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এবং নিজের ব্যক্তিগত ডায়েরির সঙ্গে সময় ব্যয় করা ছাড়া সে করার মতো আর কিছুই খুঁজে পায় না। মোহ যখন টিভি দেখতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই একজন নার্স ব্লাড টেস্টের সরঞ্জাম দিয়ে পূর্ণ ট্রে হাতে কেবিনে প্রবেশ করে। মোহ দ্রুত স্কার্ফ নিতে চাইলেই নার্সটি হেসে বলে, রিল্যাক্স, লজ্জা পাওয়ার কিছু নেই। হসপিটালের প্রতিটা পেশেন্টই ন্যাড়া মাথায় ঘুরে বেড়ায়। একবার জানো কি হয়েছিল? ক্লাস 7-এ থাকতে আমার ভয়ঙ্কর টাইফয়েড হয়েছিল। মাথা ভর্তি সব চুল হারিয়ে ফেলেছিলাম আমি, কিন্তু এখন দেখো কি সুন্দর লম্বা চুল হয়েছে না আমার। তোমারও হয়ে যাবে, দেখে নিও। কথা বলতে বলতে ভদ্রমহিলা সুই প্রস্তুত করে মোহের হাতে তরতাজা রক খুঁজতে থাকে। ডান হাতটা বেশ কিছুক্ষণ এপার ওপার করে খুঁজেও যখন কোনো রক পায় না, তখন তিনি বাম হাতটা ধরেন। লম্বা সময় ধরে খোঁজার পরে একটা আবছা রক খুঁজে পান তিনি। মুষ্টিবদ্ধ হাতের ওপর ভিতটা স্যানিটাইজার দিয়ে জীবাণু মুক্ত করে নিয়ে তিনি সুই ব্যবহার করেন। কিঞ্চিত ব্যথায় মোহ চোখ খিচেই বন্ধ করে ফেলে। নার্সটা বেশ কিছুক্ষণ টিউব হাতে অপেক্ষা করেন, কিন্তু খুব সামান্য পরিমাণ রক্তই আসে। এই সামান্য পরিমাণ রক্ত টেস্টের জন্য যথেষ্ট নয়। মোহ পিটপিট করে চোখ মেলে তাকায়, দেখে নার্সের কপালেই ভাঁজ। অতপর দেখে সুইয়ের নিম্নভাগে লাগানো সরু স্বচ্ছ পাইপের মতো অংশটা। তার এক ভাগ সুইয়ের সঙ্গে জোড়া লাগানো এবং অপর অংশ দ্বারা টিউবে রক্ত নেওয়া হয়। খুবই সামান্য পরিমাণ রক্ত দেখে মোহ হতাশ হয়। ওই ডক্টর আবার গ্রাফিল টাফিল দিবে না তো? নার্স কিছুটা বিরক্তি হয়েই বলে, এরকম হলে তো চলবে না। ব্লাড টেস্টের জন্য তো সতেজ রক্ত দরকার, এভাবে তো টেস্ট করা সম্ভব নয়। মোহ চটপটে গলায় উত্তর দেয়, আপনি আরেকটু খুঁজে দেখুন। আমি তো কথা মতো সারাদিন পানি, আনারসের শরবত, খেজুর এসব খেয়েছি, একটু গাফিলতি করিনি। নার্সটা মোহের কথায় কিছুটা নরম হয়ে বলে, অসুবিধা নেই, আমি আবার সন্ধ্যায় ব্লাড নিতে আসবো, তুমি রেস্ট করো। বলেই নার্সটা ট্রে হাতেই বেরিয়ে যায়। মোহ বসে বসে নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে বারবার রক খুঁজতে থাকে। শুভ্র পাতলা ত্বকের নিচে তো রক খুঁজে পাওয়া খুব সহজ হওয়ার কথা, তাহলে মোহের বেলায় এমন হচ্ছে কেন? ভাবনাটা মাথায় উঁকি দিতেই মোহ দরজা খোলার শব্দ শুনে চোখ তুলে তাকায়। দরজার কাছে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে বিস্মিত হয়। ভুলে বসে সবকিছু অস্পষ্টি উচ্চারণ করে, বাবা। শিহান ফেরদৌস কিছুক্ষণ থম মেরিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে মেয়ের মুখটা দেখে, পরপর ধীর পায়ে কেবিনে প্রবেশ করে। মোহ তৎক্ষণাৎ সম্বিত ফিরে পায়, স্কার্ফটা মাথায় নিয়ে চুপচাপ বসে রয়।
শিহান ফেরদৌস অসচেতনতার মতো আচরণ করেন না। সোজা তিনি আগে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসেন। টেবিলের ওপর থাকা স্যানিটাইজার নিয়ে অতঃপর 2 হাত পরিষ্কার করে নেন। মোহর থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে একটা সোফায় বসে। মোহ বাঁকা চোখে একবার বাবার থমথমে মুখটা দেখে নেয়। বাবা কখন দেশে ফিরল? এইমাত্র নাকি গত রাতেই ফিরলে মায়া তাকে জানায়নি কেন? রাতেও তো সে দিব্যি মায়া এবং আন্টির সাথেই কথা বলেছে। মোহর বিস্ময়তা চিরে শিহান প্রশ্ন করে, শরীর কেমন তোমার? মোহ অপ্রস্তুত বোধ করে। অজানা কারণে তার মনে হচ্ছিল এই বুঝি বাবা কিছু একটা জের ধরে তাকে বকবে, কিন্তু বাবা উল্টো জানতে চাইছে সে কেমন আছে। এই পরিবর্তনটা কি মোহ অসুস্থ বলে? যদি তাই হয় তাহলে এই অসুস্থতা দীর্ঘস্থায়ী হলেও মোহ তা চুপচাপ সই নিতে রাজি। মোহর তরফ থেকে কোনো জবাব না পেয়ে শিহান কিছুটা গলা ছেড়েই বলে, এভাবে তাকিয়ে আছো কেন? মোহর বিস্ময়তা কাটে, তড়িঘড়ি ঘুরেই জবাব দেয়, জি ঠিক আছে। আবারও অস্বস্তিপূর্ণ নিস্তব্ধতায় ছেয়ে যায় কেবিনটা। কেউই বুঝে উঠতে পারে না কি বলা উচিত তাদের। মোহর নিজের বাবার সাথে সম্পর্কটা খুব একটা সহজ নয়। কিছুটা সংকোচ, কিছুটা দ্বিধা এবং অসীম দূরত্ব দ্বারা সৃষ্ট এক জটিলতা তাদের সম্পর্ককে বিরাজমান। মোহর ধারণা এই জটিলতার মূল কারণ তাদের মায়ের মৃত্যু। মোহ এবং মায়ার জন্মের 11 দিনের মাথায় তাদের মা মারা যান। মামা মামির মুখে মোহ শুনেছে সেই দিনগুলোর কথা। তার বাবা খুব ভালোবাসতো তার মাকে। স্ত্রীর অকাল মৃত্যু শাহিনের মাঝে পরিবর্তন নিয়ে আসে। লোক সমাগম এড়িয়ে গিয়ে একা থাকতেই শুরু করে। কাজের সাগরে নিজেকে ডুবিয়ে রাখতে শুরু করে। বাসায় যতক্ষণ থাকতো ততক্ষণ নিজের রুমেই থাকতো। স্ত্রীর শোকে ডুবে থাকা শাহিনের অজান্তেই তার সন্তানদের সাথে একটা দূরত্বের সৃষ্টি হয়। মায়া এবং মোহ কিছুটা বড় হওয়ার পর টের পায় তাদের বাবা নামক মানুষটার চারিদিকে একটা অদৃশ্য পর্দা রয়েছে। মায়া যদিও ধীরে ধীরে সেই পর্দার আড়ালে থাকা নরম মনের বাবার কাছে পৌঁছাতে পেরেছে, কিন্তু মোহ ব্যর্থ হয়েছে। সে নিজের জড়তা কাটিয়ে কখনোই আগ বাড়িয়ে বাবার সাথে মেশার আগ্রহই দেখায়নি। আর না শিহান নিজ থেকে কঠিনতা ভুলে মোহকে স্নেহের ছায়ায় আগলে নিতে পেরেছে। মোহ ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে শাহিনের কথায়। থাকো তবে, আমি গিয়ে তোমার ডাক্তারের সাথে দেখা করে আসি। কিছুর প্রয়োজন হলে কল দিও। মোহ কিছু বলতে পারে না। শাহিন যেভাবে এসেছিল সেভাবে উঠে চলে যায়। মোহ ভাবতে বসে বাস্তবিক অর্থে তার আসলে কি প্রয়োজন। ঘড়ির কাঁটাটা জানান দিচ্ছে মননের ডিউটি আওয়ার শেষ এখন। হসপিটালের পোশাক বদলে সে শার্ট প্যান্ট পরে নেয়। কাঁধে ব্যাগটা চাপিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে পা বাড়ায় লিফটের দিকে। পথিমধ্যে দেখা হয় এক সহকর্মীর সঙ্গে। তার সঙ্গে টুকটাক আনাপনের ইতি ঘটে লিফট 5ম ফ্লোরে থামায় মধ্য দিয়ে। মননের সাথে সহকর্মী 5ম তলায় নেমে গেল। মনন নামে তার উদ্দেশ্য 14তম ফ্লোরে। ছাদে যেতে হবে যে তার। আজ ছাদের দরজার কাছে এসে অবাক হলো মনন। দরজা খোলা নেই, তার মানে মোহ এখনো আসেনি। মনন তেমন একটা না ভেবে নিজেই দরজা খুলে ছাদে পা রাখে। একা একা মুক্ত বাতাসে পাচারি করতে থাকে। সময় গড়ায় আপন গতিতে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পাচারি করতে করতে ক্লান্ত মনন রেলিং ঘেঁষে দাঁড়ায়। হাত ঘড়ির এক দফা চোখ বুলায়। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। মোহর আসার কোনো নামগন্ধই নেই। মননের শূন্য মস্তিষ্ক আচমকা একটা ধাক্কা খায়। সে মোহের জন্য অপেক্ষা কেন করছে? কিসের ভিত্তিতে সে ছাদে এসে অজানা ওই মেয়েটার জন্য সময় ব্যয় করছে? মোহ তো কখনো বলেনি যে সে প্রতিদিন এই সময়টাতে ছাদে আসবে। তাদের মধ্যে এরকম কোনো চুক্তিই হয়নি, নাকি হয়েছে? নীরব চুক্তি বলে তাকে মনন আর অপেক্ষা করে না, ঠিক করে এই নীরব চুক্তির ইতি ঘটা দরকার। ভিন্ন দুটো জীবন, যার কোনো যোগসূত্রই নেই, সেই রকম দুটো মানুষের অহেতুক এই দেখাশোনার নিহাতি অপ্রয়োজনীয় কিছু করাটা মননের উচিতই নয়। ওইটুকু বাচ্চা মেয়ের সাথে প্রতিদিন ঘড়ি ধরে দেখা করার মতো দায়বদ্ধ সে নয়, কিংবা মোহ প্রতিদিন এই সময় ছাদে আসতে বাধ্য নয়। মনন আরও কিছু ভাবার পূর্বেই তার মুঠোফোনটা বেজে ওঠে। প্যান্টের পকেটে হাতে ফোনটা বের করেই সে রিসিভ করে। কানে ধরতেই আরিফ কায়সার বলেন, কোথায় তুমি? দাদু সেই কখন বাসায় এসে খবর আছে? দ্রুত বাসায় আসো, তোমার ওপর রেগে আছে খুব। বোঝাপড়া করবেন আজ তিনি।
মনন একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা কেটে দেয়। ছাদ থেকে প্রস্থান করে। লিফটে উঠে সোজা গ্রাউন্ড ফ্লোরের বাটন চাপ দেয়, কিন্তু লিফটটা প্রতিমধ্যেই 10ম তলায় এসে থামে। দরজা খুলে যায় দুই দিকে। দুজন লোক লিফটে ওঠে। মনন নীরবে দেখে তা এই ফ্লোরটাতেই তো মোহ আছে। মনন মোহের খোঁজ খবর করার আগ্রহ বোধ করে না, কিংবা বোধ করলেও তা মানতে আগ্রহ দেখায় না। সব আগ্রহকে পাত্তা দিতে নেই। সে আপন জায়গায় স্থির রয়। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। দেখা হয় না আর দুজনের। বাড়ির 3 পুরুষ আজ বসার ঘরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। এই বৈঠকের ডাকটা মূলত আলী আকবর কায়সারেরই দিয়েছেন। দেশের মাটিতে পা রেখেই বুড়ো খুব চটেছেন। জরুরি তলবে নিজ পুত্রকে কল করে আদেশ করেন, হতচ্ছাড়া কোথাকার, এই মুহূর্তে বাসায় ফিরো। তোমার ছেলেকেও কল করে বাসায় ফিরতে বলো। আলী আকবরের এহেন করা তল্লবের কারণে আরিফ কায়সার এবং ওয়াসিফ কায়সার এই মুহূর্তে ওনার সামনেই উপস্থিত। মনন চশমা ভেদ করে বিচক্ষণ দৃষ্টি মেলে দাদুর মেজাজ মাপতে ব্যস্ত। আলী আকবর সাহেব নিজের স্মার্টফোনে একটা যুবকের ছবি বের করে আরিফ এবং মননের দিকে ধরে শুধায়, চিনতে পারছো এই ছেলেকে? মনন এবং আরিফ সাহেব সূক্ষ্ম চোখে ছবির মানুষটাকে দেখে। পরপর একই সঙ্গে বলে ওঠে, এটা তো সাকিব। মনন মাথা নেড়ে বলে, চিনব না কেন, বাপ্পি আঙ্কেলের ছেলে করিম দাদুর নাতিও। আলী আকবর সাহেব থমথমে গলায় বলেন, দেশে ফিরতে আমাকে করিম কল করেছে, নিজের নাতের বিয়ের দাওয়াত দিল, আগামীকাল কার্ড দিয়ে বাসায় আসবে। আরিফ সাহেব হাসি মুখে বলে, তাই নাকি? যাক, আলহামদুলিল্লাহ, সাকিবের বিয়ে হচ্ছে, এটা তো খুশির খবর। আলী আকবর সাহেব রেগে গরম গলায় বলে, আহাম্মক কোথাকার, দাঁত বের করে কেলাচ্ছ কেন তুমি? এখানে খুশির কে পেলে তুমি? আমার তো লজ্জায় নাক কাটা যাচ্ছে। যেই করিম কিনা স্কুল কলেজ লাইফে কখনো আমাকে টপকে প্রথম হতে পারেনি, আর সেই করিম কিনা আমার আগে নিজের নাত বইয়ের মুখ দেখবে, আর আমি বসে বসে ঘাস কাটবো। আরিফ সাহেব এবং মনন এতক্ষণে বুঝতে পারে আসল সমস্যাটা কোথায়। মনন ভালো করেই জানে এই মুহূর্তে দাদুর এই প্যাচাল শুরু হলে থামার নামই নিবে না। তাই এর আগেই কেটে পড়ার জন্য সে ক্লান্ত গলায় বলে, আমি খুব টায়ার্ড, গোসল করে একটু ঘুমাতে হবে, আমি যাচ্ছি। আলী একবার চোখ রাঙিয়ে বলে, কোথায় পালাচ্ছ? আমার কথা এখনো শেষ হয়নি, লজ্জা করে না? তোমার থেকে 2 বছরের ছোট ছেলেটা বিয়ে করে ফেলছে। বলি, এই বাসায় কি কোনো মেয়ে বউ হয়ে আসবে না সংসারটা সামলানোর জন্য? মনন ক্লান্ত দেহ নিয়ে রুমের দিকে যেতে যেতে মিনিওই গলায় বলে, ঘরে বউ আনার জন্য আমার বিয়ে করাটা বাধ্যতামূলক নয় দাদু। আব্বুকেও চাইলে বিয়ে করিয়ে দিতে পারো একটা, কিংবা তুমিও কিন্তু এখনো ব্যাচেলর আছো, দেখতেও আমার এবং আব্বুর থেকে বেশি হ্যান্ডসাম, সুযোগ হাতছাড়া করো না। আলী আকবর সাহেব পিছন থেকে রেগে খেকিয়ে ওঠেন, হতচ্ছাড়া কোথাকার, একদম বাবার মতো হয়েছে, নালায়েক। সকাল তখন 11টা বাজে। থমথমে মুখে নিজ কেবিনে বসে আছে মোহ। তার সামনের একটা সোফায় বসে আছে মায়া। মুখটা কাচুমাচু করেই রেখেছে সে। শিহান ফেরদৌস কেবিনে প্রবেশ করে তাড়া দিল মোহকে, এখনো হসপিটালের পোশাক পরনি কেন তুমি? একটু পরেই নার্স আসবে তোমাকে নিতে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই মায়া, তোমার বোনকে সাহায্য করো, আমি বাইরে অপেক্ষা করছি। মোহ প্রতিবাদ করে, আমি রেডি হব না, আমি কোথাও যাব না ওই নার্সের সাথে, যা ইচ্ছা হয়ে যাক। শিহান ফেরদৌসের কপালে ভাঁজ দেখা যায়। কিছুটা শাসনের সুরেই বলে, একদম বাচ্চাদের মতো আচরণ করবে না, তোমার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুমিও জানো এই মুহূর্তে আর কোনো অপশন নেই আমাদের কাছে। অপশন আছে কি না আই ডোন্ট কেয়ার, আর কোনো অপশন না থাকলে দরকার আমি চিকিৎসা করব না, তবুও কখনো এই পিআইসিসির জন্য রাজি হব না। আমি সারা রাত এটা নিয়ে রিসার্চ করেছি, এর ভিডিও দেখেছি, খুব পেনফুল একটা প্রসিডিওর, আমি এসবের মাঝে নেই। মায়া বর্ষি অসহায় চোখে নিজের বাবা এবং বোনকে দেখছে। সে ভালো করে জানে যে এই মুহূর্তে এখানে বাবা মেয়ের মাঝে কথা কাটাকাটি হবে। সেই ব্যাপারটাকে মায়ারই সামালতে হবে। মোহর কথার পিঠে শিহান শাসায়, চিকিৎসা করাবে না মানে কি? ছোটবেলার অভ্যাস বদলায়নি এখনো তোমার। সমস্যা দেখলেই সেটাকে ফেস না করে কেটে পড়তে চাও সব সময়। তোমাকে সুস্থ করার জন্য এত চেষ্টা করছি আমরা, আর তুমি ভয়ে পালাতে চাচ্ছ।
মায়া এবার উঠে দাঁড়ায়, বাবাকে গিয়ে থামিয়ে বলে, তুমি রাগারাগি করো না এখন প্লিজ, বাইরে গিয়ে ওয়েট করো, আমি কথা বলছি ওর সাথে। মায়ার কথায় আশ্বস্ত হয়ে শিহান বেরিয়ে যায়। তার এই মেয়েটা অন্তত বুঝতার, মোহর মতো বেখিয়ালি নয়। যে কোনো সমস্যা সুন্দর করে সমাধান করার অসাধারণ প্রতিভা আছে তার মাঝে। শিহান ফেরদৌস বেরিয়ে যেতেই মায়া এসে মোহের পাশে বসে। মোহ চোখ রাঙিয়ে আগে ভাগিয়ে সতর্ক করে, একদম বাবার হয়ে চেঁচামেচি করতে আসবি না, কোনো মোটিভেশনাল জ্ঞান তো ভুলেও দিবি না। কষ্টটা পুরোটা আমার সহ্য করতে হবে। শরীরটা যেহেতু আমার, সেহেতু আমার শরীর কোন ব্যথাটুকু সহ্য করতে প্রস্তুত সেটা আমি ভালো জানি। আমার ট্রিটমেন্ট জনিত যে কোনো ডিসিশন নেওয়ার অধিকার আমার আছে। মায়া মুখটা কালো করে তাকাই মোহের দিকে, কণ্ঠে অসহায়ত্ব ঢেলে দিয়ে বলে, আই নো তোর অধিকার আছে, কিন্তু আমিও চাই আমার বোন পুরোপুরি সুস্থ হয়ে যাক। আমার চাওয়াটা কি ভুল বল? ব্লাড টেস্টের জন্য কিংবা কেমো ইঞ্জেকশন দেওয়ার জন্য ভেন পাওয়ার কতটা জরুরি তুইও জানিস। এখন তোর ভেন পাওয়া যাচ্ছে না, তাই বলে তো ডাক্তার ট্রিটমেন্ট চলমান রাখার জন্য বিকল্প হিসেবে ওই পিআইসিসি অথবা পোর্ট সার্জারির উপায়টা সাজেস্ট করেছে। একবার রাজি হয়ে যা প্লিজ, ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে তো এসব থেকে তখন মুক্তি পেয়ে যাবি। মোহ নরম হলো কিনা বোঝাই গেল না, উল্টাপাল্টা প্রশ্ন করে, বিকল্প সাজেস্ট করেছে সেটা শুনতে পেরেছিস, কিন্তু সেই বিকল্প ওয়েটা কতটা পেইনফুল আর রিস্কি সেটা শুনিসনি? না শুনে থাকলে আমি আবার তোকে মনে করিয়ে দিচ্ছি। আমার শখ জ্ঞানে আমার বাম হাতের কুনুয়ের উপরে বাকের এখানে কিছুটা কেটে তারা একটা শিরা খুঁজবে আগে। সেই শিরার মাধ্যমে ওই 24 ইঞ্চি টিউবটা ধীরে ধীরে আমার হার্টে পৌঁছাবে। ক্যাথেটারের মাধ্যমে যখন পুরোটা সেট আপ করে ফেলবে, তখন জাস্ট তারা সেই পিআইসিসির লাইনকে সেফ রাখতে আমার হাতের ড্রেসিং করে দিবে। এই পুরো প্রসিডিউরটা আমাকে সজ্ঞানে দেখতে হবে, অনুভব করতে হবে, তরপাতে হবে। কি চমৎকার না? খুব ইজি। যতদিন এই চিকিৎসা শেষ না হবে ততদিন আমাকে নিজের শরীরের ভেতরে একটা পাইপ নিয়ে ঘুরোঘুরি করতে হবে। মায়ার অসহায় মনে হয় নিজেকে। সে তো জানে ব্যাপারটা মোহের জন্য অত্যন্ত কষ্টকর হবে, কিন্তু এছাড়া আর কি বা করার আছে তাদের কাছে। মায়া মোহকে বোঝানোর উদ্দেশ্যে বলে, একটু কষ্ট করে সহ্য করে নে প্লিজ, একবার কাজটা কমপ্লিট হয়ে গেলে দেখবি তারপর সব ঠিক হয়ে যাবে। তোর ট্রিটমেন্টে আর কোনো অসুবিধা হবে না। কে বলেছে হবে না? পিআইসিসির রিস্ক ভুলে গেলি? ইনফেকশনের হাই চান্স থাকবে তখন। সামান্যতম বিষয়ে ইনফেকশনের ভয় থাকবে আমার। তাছাড়া আমি ড্রেসিং করা হাত নিয়ে তাতে ঘুমাবো কি করে? মায়া আর কিছু বলতে নেবে তার আগেই মোহ তাকে থামিয়ে দিয়ে বলে, তুই প্লিজ যা এখান থেকে, আমার অসহ্যকর লাগছে তোকে। রাগের মাথায় কিছু বলতে চাচ্ছি না। মায়া নীরবে উঠে যায়। দরজার কাছাকাছি গিয়ে সে ফিরে তাকায় মোহের দিকে। শেষ চেষ্টা চালাতে মলিন স্বরে বলে, যা ভালো মনে হয় কর, ট্রিটমেন্ট মাঝপথে থামিয়ে গিভ আপ করতে চাইলে কর। আমাকে নিয়ে তোদের এত ভাবতে হবে না। মা বাবা ছাড়া চলতে পারলে তোকে ছাড়াও চলতে পারবো আমি। আফটার অল আমাকে তো একাই চলতে হবে। বলেই মায়া কেবিন থেকে বেরিয়ে যায়। মোহ নিশ্চুপ হয়ে বসে রয়। সে জানে মায়া কি বুঝিয়ে গিয়েছে এইমাত্র। সে না থাকলে মায়া পুরো একা হয়ে যাবে। ওই অত বড় বাড়িটাতে কথা বলার মতো মানুষের খুব অভাব হবে মায়ার। কথাগুলো ভাবতে ভাবতে মোহ পেটের একপাশে রাখা হসপিটালের পোশাকের দিকে তাকায়। হঠাৎ করেই তার মনে পড়ে যায় গত রাতের ঘটনা। সে যখন ছাদে যাওয়ার জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে নার্স এসেছিল তার কেবিনে ব্লাড টেস্টের জন্য। কিন্তু এবারও পরিস্থিতি একই দেখে নার্স বাধ্য হয়ে কল করে ডক্টরকে ব্যাপারটা জানায়। তারপর আর মোহ সুযোগই পেল না। শিহান এবং মায়ার নজর এড়িয়ে ছাদে যাওয়াটা অসম্ভব ছিল তার কাছে। তার মধ্যে সেই মুহূর্তেই ডক্টর এসে নিজেও মোহের চেক আপ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। যখন দেখে স্পষ্ট শিরার অভাবে মোহের ব্লাড টেস্ট, ইঞ্জেকশন কিংবা কেমো দেওয়াটা অসম্ভব হয়ে পড়েছে, তখন তিনি বিকল্প হিসেবে পিআইসিসি সম্পর্কে জানান শিহানকে। পরিস্থিতি বিবেচনা করে শিহানও রাজি হয়। তারপর সারাটা রাত মোহ কিভাবে কেটেছে তা শুধু সৃষ্টিকর্তাই ভালো জানেন। গত রাতের কথা ভাবতে গিয়ে মোহের মনে প্রশ্ন জাগে, ওই ডক্টর কি গত রাতে ছাদে গিয়েছিল? আর গেলে কি মোহের অপেক্ষা করেছিল? আর মনে মস্তিষ্কে হানা দেওয়া প্রশ্নে মোহ নিজেই বিরক্ত হলো। ওই মরণ তার জন্য কেন অপেক্ষা করবে? হয়তো এসেছে, তারপর ঘুরে ফিরে চলে গিয়েছে, সেটাই তো হওয়ার কথা।
পিআইসিসি করানোর জন্য নির্দিষ্ট রুমে প্রবেশের পূর্বে শেষবারের মতো মুখ কালো করে বাবা এবং বোনের দিকে তাকায় মোহ। শিহানের মাঝে তেমন একটা ভাবান্তর দেখা গেল না। মায়া কেবল হেসে বোনকে ইশারায় বেস্ট অফ লাক বলল। মোহ তাতে গলে না, উল্টো রাগে মুখ ফিরিয়ে নেয়। মাথায় বাচ্চামো ইচ্ছে ঘুরে বেড়াচ্ছে তার। মন চাচ্ছে নিজের বাপ আর বোনকে ধরে বেঁধে 2 ডোজ গ্রাফিল ইঞ্জেকশন দিতে। নিজের অবান্তর ইচ্ছাকে বালি চাপা দিয়ে মোহ সুস্থ পায়ে হেঁটে নার্সের সঙ্গে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করতে মোহ দেখে টেবিলের সামনেই দাঁড়িয়ে আছেন একজন ফিমেল ডক্টর। হাতে মোহর ফাইল, কম্পিউটার স্ক্রিনে মনোযোগের সহিত কিছু একটা দেখছে। গায়ে সার্জিক্যাল পোশাক জড়ানো। মোহকে দেখেই তিনি মিষ্টি হেসে বলে, হাই মেহনা মা, আর ইউ রেডি? মোহ মাথা নেড়ে সত্যিটাই বলে। সে প্রস্তুত নয়। ডক্টরটা খুবই মূর্ছক। এগিয়ে এসে মোহকে আশ্বস্ত করে বলে, কেউ রেডি থাকে না, কিন্তু এটা তো জরুরি। তুমি চিন্তা করো না, আমরা অনেক সাবধানে পুরো কাজটা শেষ করব। ব্যথা হবে না বলছি না, তবে আমরা যতটা সম্ভব ব্যথা কম দেওয়ার চেষ্টা করব। মোহ মিষ্টি কথায় ভুলল না, আর না বিশ্বাস করলো। লাস্টবার এরকম কথা সে শায়লা আন্টির মুখেই শুনেছিল। মোহ তখন ক্লাস 4-এ পড়ে। শায়লা আন্টি একদিন তাকে ভুলিয়ে ফুসলিয়ে বলে কান ফোরানোর কথা। মোহ প্রথমে আগ্রহ দেখালেও পরে ভয় পাচ্ছিল, কিন্তু আন্টি তাকে হেসে বলেছিল, একটুও ব্যথা পাবে না তুমি আম্মু, সামান্য পিঁপড়ে কামড়ের মতো লাগবে, টেরও পাবে না। আন্টির কথায় মোহ রাজি তো হয়েছিল, কিন্তু কানের লতিতে সূচ প্রবেশ করতেই তার চিৎকারে 2 বাড়ির মানুষ এক হয়ে গিয়েছিল। এরপর থেকে মোহ এসব মিছে আশ্বাসে ভরসা করে না আর। এদের বলা পিঁপড়ের কামড় অর্থ যে কি তা মোহ ভালো করেই জানে। পিআইসিসি প্রসিডিউরের রুমে 2 স্তরে বিভক্ত। প্রথম স্তর পেরিয়ে ভিতরে মোহকে নিয়ে যায় ডক্টর, যেখানে উপস্থিত আছে আরও 3 জন নার্স। এই রুমটা তুলনামূলক আরেকটু বেশি ঠান্ডা, হয়তো এসির তাপমাত্রা বেশি কমানো বলি। তাছাড়াও পুরো রুমটা মাত্রা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় মোড়ানো। ইনফেকশন এড়ানোর সকল ব্যবস্থা নেওয়াই হয়েছে। ডক্টর মোহকে ইশারা করে পেশেন্টের উঁচু বেডটা দেখিয়ে দিয়ে বলে, তুমি ওইখানে উঠে বসো, আমি হাত স্যানিটাইজ করে গ্লাভস পরে নিচ্ছি। মোহ চুপচাপ ভঙ্গিতে বেডটায় উঠে বসে। নার্সগুলো বেডের কাছে একটা টেবিলের ওপর ট্রেতে প্রয়োজনীয় সরঞ্জামগুলো চেক করে নিতে ব্যস্ত। মোহ সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে দেখে ট্রেতে থাকা সরঞ্জামগুলো। বিভিন্ন গজের সূচ, 10 মিলি সিরিঞ্জ, ডেটল, ডিলেটর, ছোট ব্লেড, সেলাই করার সরঞ্জাম দি, ড্রেসিং কিট এবং মূল উপাদান পিআইসিসি ক্যাথেটার। মোহ সঙ্গে সঙ্গে বড় বড় নিঃশ্বাস ফেলে। তার চোখের সামনে ভাসছে পুরো দৃশ্যটা। ওই পাইপটাকে কিনা এরা হাতের বেসিলিক, ব্যাচিয়াল, সিফালিক অথবা মধ্য কিউবিটাল শিরা হয়ে মোহের হৃদয় পর্যন্ত ঠেলে ঠুলে পাঠাবে। এর থেকে তো টুপ করে মরে যাওয়া সহজ। ডক্টর এগিয়ে আসে। নিজ দায়িত্বেও পালনে প্রস্তুত তিনি। বেডের মাথার কাছটায় থাকা আল্ট্রাসাউন্ড মেশিনের সামনেই এসে দাঁড়িয়েছেন তিনি। মোহের দিকে তাকিয়ে তিনি হাসি মুখে বলেন, আগে তোমার হাতের বাহুর পরিমাণ নিতে হবে আমাদের, যেন হাতে স্যালাইন হওয়ার আশঙ্কা কতদূর আন্দাজ করতে পারি। মোহ কিছু বলে না। একে একে পিআইসিসি প্রসিডিওরের ধাপগুলোর সঙ্গে সরাসরি পরিচয় হতে থাকে সে। প্রথমে তার হাতের পরিমাণ মেপে নেওয়া হয়, অতঃপর লাইন বসানোর জন্য কোন শিরা এক্স-রে করা হবে তা শনাক্ত করতে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। অতঃপর একটা মার্কারের সাহায্যে দাগ টেনে তার হাতের একটা জায়গা চিহ্নিত করা হয়। মোহ সবটা দেখে শান্ত ভঙ্গিতে। ঠিক সেই মুহূর্তে সূচ দিয়ে ডক্টর এগোতে নেবে, সেই মুহূর্তেই মোহ চোখ খিচে বন্ধ করে চিৎকার শুরু করে। ডক্টর, নার্স সকলে অবাক হয়। একজন নার্স মোহকে বোঝানোর উদ্দেশ্যে বলে, আরে ভয় পেও না, এখনো তো সুই ব্যবহারও করা হয়নি, আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছো তুমি। শান্ত হও, শান্ত হও। ডক্টরও মোহকে বুঝিয়ে বলে, মেহনা মা, আগে কান্নাকাটি শুরু করো না, একটু তো অ্যাপোরেটিভ হও, আমাকে আমার কাজ করতে দাও। মোহ শুনল না কারোর কথা, চোখ বুঝে হাউ হাউ করেই কাঁদতে থাকলো। ডক্টর ধরেই নেয় মোহ ভয় পাচ্ছে বিধায় এভাবে কান্নাকাটি করছে। তাই তিনি বাধ্য হয়েই নার্সদের ইশারা করেন মোহকে একটু ধরতে। একজন নার্স এগিয়ে মোহকে ধরার চেষ্টা করতেই মোহ এবার হাত পা মুছিয়ে কাঁদতে থাকে।
যেন সে কিছুতেই এই পিআইসিসি করতেই দিবে না। ডক্টর তবুও বেশ অনেকটা সময় চেষ্টা চালায়। শেষমেশ হার মেনে কিছুটা রাগ দেখিয়ে মোহকে সরাসরি প্রশ্ন করে, তুমি কি এটা করতে ইচ্ছুক নাও? মোহ অশ্রুসিক্ত চোখ মেলে তাকায়, মাথা নেড়ে জানায় সে রাজি নয়। ডক্টর কিছুটা রাগ নিয়ে মোহের সাথে আসা নার্সের হাতে তার ফাইলটা ধরিয়ে দিয়ে বলে, ওর এখন কি করতে হবে সেটা ওর ডক্টর ভালো বুঝবে। তুমি সাক্ষী রইলে যে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের সঙ্গে যদি পেশেন্ট অপারেট না করে সেই দায় আমাদের না। নিজ কেবিনে হাসি খুশি মেজাজে বসেই টিভি দেখছে মোহ। মায়া ভ্রু কুচকিয়ে তাকে দেখছে। শিহান এতক্ষণ রাগারাগি করে এই মাত্রই কেবিনের বাইরে গিয়েছেন, কিন্তু শিহানের রাগ কিংবা ধমক কোনোটাই যেন মোহের গায়েই লাগেনি। উল্টো তাকে দেখেই মনে হচ্ছে এই মুহূর্তে তার থেকে বেশি খুশি কেউই নয়। মায়া সন্ধিহান গলায় প্রশ্ন করে, তুই ইচ্ছে করে এখানে কান্নাকাটির নাটক করেছিস তাই না? মোহ জবাব দেয় না, উল্টো মন দিয়ে টিভিতে অগি অ্যান্ড দ্য ককরোচেস দেখতে হাসতে থাকে। মায়া এবার উঠে গিয়ে টিভির প্লাগ খুলে ফেলে। মোহ রাগ হয়, ফুঁসে উঠে বলে, কি সমস্যা তোর? আমাকে ওই প্রশ্ন করছিস? আগে বল তোর মাথায় কি পাকাচ্ছিস? পিআইসিসি করতে দিচ্ছিস না কেন? যেটাই আমার মন সায় দিচ্ছে না সেটা আমি কেন করাবো? আজ এরা জ্ঞান দিস না তো, বাসায় যা। হসপিটালে এসে সারাদিন পড়ে থাকবেন, আমি বিরক্ত হই। মায়া মোহের কথা গায়েই মাখে না। সে চিন্তিত, কপালেই ভাঁজ পড়েছে, দুশ্চিন্তায় পায়চারি করে বেড়াচ্ছে। মনে প্রশ্ন জাগছে এখন কি হবে। মোহ বোনের দুশ্চিন্তা বুঝতে পারে, বোনকে সান্ত্বনা দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, টেনশন লেনে কা নেহি দেনে কা হ্যায়, চিল ব্রো। অর্থোপেডিক ডিপার্টমেন্টের অনকোলজিস্ট প্রফেসর মতিউর আলম মোহের সামনে গম্ভীর ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। এই লোকটাই মূলত মোহের কেস হ্যান্ডেল করছেন। বোন এবং সফট টিস্যু কেসগুলো নিয়েই ওনার অভিজ্ঞতা খুব দীর্ঘ সময়ের। হসপিটালের অন্যতম সিনিয়র এবং অভিজ্ঞ ডক্টর তিনি। শিহান ফেরদৌস পাশ থেকে বলে ওঠে, ও অবুঝ, ট্রিটমেন্ট প্রসিডিউরের গুরুত্ব বুঝতে পারছে না। আপনি চিন্তা করবেন না, ওকে রাজি করিয়ে ফেলবো আমরা। মতিউর আলম থমথমে গলায় বলে, আমাকে পেশেন্টদের সঙ্গে আগে কথা বলতে দিন। শিহান ফেরদৌস চুপ হয়ে যায়। মতিউর আলম এবার মোহকে উদ্দেশ্য করে বলে, তুমি কি পিআইসিসি করতে চাও না মেহেনানা? মোহ কিছুটা অধৈর্য হয়েই বলে, গতকাল থেকে আমি সবাইকে এটাই তো বলে আসছি, আমি পিআইসিসি করাবো না। আমাকে যেন কেউ জোর না করে। আচ্ছা, পেশেন্টদের মার্জির বিপরীত কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। ট্রিটমেন্ট জার্নিতে পেশেন্টদের কনস্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা পেশেন্ট কোপরিভিট হলেই ডক্টরের জন্য ট্রিটমেন্ট করাটা আরও সহজ হয়। তাই এখন আমি তোমাকে ঠান্ডা মাথায় আরেকটা অপশন এক্সপ্লেইন করব। মন দিয়ে শুনবে, তারপর ডিসিশন নিয়ে আমাকে জানাবে। মোহকে কিছুটা মনোযোগী দেখায়। মতিউর আলম বলতে শুরু করেন, পিআইসিসি এর বিকল্প হিসেবে পোস্ট আছে। পিআইসিসি যেমন পেশেন্টদের সংজ্ঞানে করা হয়, পোস্টে সেই ঝামেলা নেই। এনেস্থেসিয়া দিয়ে চেতনাহীন করে তারপর একটা মাইনর সার্জারির মাধ্যমে এটা সেট আপ করা হয়। বায়োপসির মতো 15 থেকে 30 মিনিটের একটা প্রসিডিওর, একটু টের পাবে না তুমি। পিআইসিসিতে যেই লাইনটা হাতের শিরা হয়ে হার্টে সেট আপ করা হয়, পোস্টে সেটা অন্যভাবে সেট আপ করা হয়। তোমার ঘাড়ের এখানে এবং ডেন্টের হাতের কিছুটা উপরে দুটো ছোট কাট করা হবে। সেখান দিয়ে তোমার ত্বকের নিচে ক্যাথেটার প্রবেশ করানো হবে। একবার পোস্টটা সেট আপ করা হয়ে গেলে সেলাই বা সার্জিক্যাল আঠার মাধ্যমে কাটা জায়গাটা বন্ধ করে দিয়ে সেখানে ড্রেসিং করে দেওয়া হবে। কেবল ব্লাড ইনজেকশন অথবা কেমো দেওয়ার সময় সেই ড্রেসিং ওপেন করে সার্জারি পোর্টের মাধ্যমে তোমাকে সেসব দেওয়া হবে। মোহকে কিছুটা ভাবুক দেখা যায়। আগ্রহী গলায় প্রশ্ন করে, ব্যথা করবে খুব? মতিউর আলম বলেন, বায়োপসিস টেস্টের পর তোমার পায়ে যেমন স্বাভাবিক কিছুটা ব্যথা অনুভব করেছিল সেরকমই। চিকিৎসা শেষ হয়ে গেল, সেম একটা মাইনর সার্জারির মাধ্যমে পোর্টটা বের করা ফেলা হবে। শাহিন ফেরদৌস এবার প্রশ্ন করে, পোর্ট সেটআপের ফলে কি কি অসুবিধা হতে পারে ডক্টর? দেখুন, অসুবিধা বলতে ইনফেকশনের রিয়াক্টটি আছে আর কি। এই কারণেই সকল ডক্টর এবং নার্সরা এই ব্যাপারে অধিক সচেতন থাকে। আর তাছাড়া জীবনের জন্য ছোট দুটো সেলাইয়ের দাগ আপনার মায়ের গলায়, নিচ্চার এবং বুকে এখানে রয়ে যাবে।
শাহিন ফেরদৌস এর দফায় আর আগ বাড়িয়ে কিছু বলে না, অপেক্ষা করে মেয়ের উত্তরের। মোহ কিছুক্ষণ নীরবে বসে থাকে, যেন খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিচ্ছে। মধুর আলম খানিক বাদে প্রশ্ন করে, পোর্ট ইমপ্ল্যান্ট সার্জারি করাতে আপত্তি আছে তোমার? রাত তখন প্রায় 1টা বাজে। কানের পাশ দিয়ে মাথার পেছনে দিয়ে সার্জিক্যাল মাস্কের ফিতা বাঁধতে বাঁধতে ব্যস্ত পায়ে হাঁটছে মনন। এই মধ্যরাতে আচমকা গুরুত্বপূর্ণ কল পেয়ে হসপিটালে ছুটে এসেছে সে। দ্রুত নিজের জামা বদলে হসপিটালের পোশাক পরে দ্রুত কদমে এসে পৌঁছায়ছে 6 ফ্লোরে। সে একাই নয়, তার ডিপার্টমেন্টের আরও বেশ কিছু ডক্টরও এখানে এসে উপস্থিত হয়েছেন। সকলের মধ্যে তাড়াহুড়ো এবং চিন্তার ভাব ফুটে উঠেছে। আজকেই মাত্র বোন ম্যারু ট্রান্সপ্ল্যান্ট সম্পূর্ণ করা একটা বাচ্চা পেশেন্টের মাঝে আচানক জটিলতা ধরা পড়েছে। বাচ্চাটার শারীরিক পরিস্থিতি খুব সিরিয়াস, আইসিইউতে শিফট করা হয়েছে ইতিমধ্যে। তাই তো এই মধ্যরাতে কল পেতেই বাচ্চাটার কেস সামলাতে হসপিটালে এসে হাজির হয়েছে বেশ কয়েকজন পেডিয়াট্রিক, হেমাটোলজিস্ট, অনকোলজিস্ট। মনন যখন দ্রুত পায়ে আইসিইউর দিকে যাচ্ছিল, আচমকা তার পা জোড়া থেমে যায়। কি ভেবে যেন ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। মুহূর্তেই সে বিস্মিত হয়। কুঞ্চিত ভ্রুজোড়া সোজা হয়ে যায়। ভুলে বসে নিজের তারা, কিন্তু তাকে সেই তারা মনে করিয়ে দিতেই তার সহকর্মী তাকে ডাকে, বি ফাস্ট ওয়াসিফ। রাত তখন 2:30 প্রায়। ক্লান্ত মনন সহকর্মীদের সঙ্গে হতাশ ভঙ্গিতে আইসিইউ থেকে বেরিয়ে এলো মাত্র। প্রত্যেকের মুখেই অবস্থা স্পষ্ট বলে দিচ্ছে, এতক্ষণ আইসিইউর ভিতরে ছোট্ট পেশেন্টকে বাঁচানোর যুদ্ধে তারা হেরে গিয়েছে। বাচ্চারা সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছে অনন্তকালের জগতে। মননের সহকর্মীরা একে অপরের পিঠ চাপড়ে দিয়ে নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে। মনন আইসিইউর বাইরে এক কোণে একটা বেঞ্চিতে বসে আছে। চোখের চশমাটা খুলে মাথা নুইয়ে চোখ বুজে রেখেছে। তাইফ নামক সহকর্মী এসে তাকে ডাকতেই চোখ তুলে তাকায়। বাসায় যাবে না ওয়াসিফ? ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, ঘুম প্রয়োজন। সকালে আবার ওপিডি আছে তোমার, না ঘুমলে আগামীকাল সারাদিন মাথা ব্যথায় ভুগবে। মনন কেবল ক্লান্ত গলায় বলল, তোমরা যাও, আমি আর আজ রাত বাসায় ফিরবো না, হসপিটালেই রেস্টিং রুমে ঘুমিয়ে নিব। তাইফ আর ঘাটে না। একে একে আইসিইউর এরিয়া আবার নির্জনতা এবং নিস্তব্ধতায় ঢাকা পড়তেই মনন আবার মাথা তুলে কি ভেবে যেন চশমাটা চোখে পুরে উঠে দাঁড়ায়। আইসিইউ এরিয়ার ওই দিকটায় হেঁটে যায় ধীর পায়। মধ্যরাত হওয়ায় এনআইসিইউ রুমটা মৃদু আলোয় আলোকিত। প্রত্যেকটা পেশেন্ট তখন ঘুমিয়ে নিমগ্ন। বাচ্চাদের ডাক্তারটা নার্সদের কাউন্টারের সেকশনে গিয়ে স্বাভাবিক গলায় জানতে চায়, মেহনামা ফেরদৌস মোহ, ফাইল নম্বর CR6097, বেড নম্বর কত? উপস্থিত নার্স পেশেন্টের তালিকা চেক করে জানায়, বেড নাম্বার 4 স্যার। মনিটরে সূক্ষ্ম বিপ বিপ শব্দে মোহর চোখ মুখ কুঁচকে এলো। চোখ মেলে তাকাতে চাইছে সে, কিন্তু মনে হচ্ছে চোখের পাতার ওপর কয়েক মন ভারী বস্তু যেন রেখে দেওয়া। বহু প্রচেষ্টার পর সে পিট করে চোখ মেলে তাকায়। শুরুতে চোখের সামনে সবটা ঘোলাটে এবং অস্পষ্ট মনে হলো, ধীরে ধীরে সামনের দৃশ্যপটটা তার কাছে পরিষ্কার হয়। বেডের ডান পাশে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে ডক্টর বেশের পুরুষটা। মনোযোগী দৃষ্টি মোহের ফাইলের পাতায় স্থির। মুখের অভিব্যক্তি অনেকটাই নির্লিপ্ত। মোহ সজাগ হয়েছে টের পেতেই ফাইল ছেড়ে মোহের দিকে দৃষ্টিপাত করে। সহজ গলায় প্রশ্ন করে, কেমন ফিল করছেন? মোহ কিছুটা বিস্ময় এবং অবাক হয়ে দেখছে মননকে। প্রথমে ধারণা করে পুরো দৃশ্যটা তার কল্পনা। খুব সম্ভবত অ্যানেস্থেসিয়ার প্রভাবে এই লোকটাকেই দেখছে সে। কিন্তু যখন মোহ বুঝতে পারল যে কল্পনা নয়, বরং মনন সত্যি সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে, তখন লজ্জা, সংকোচ, আড়ষ্টতায় অস্থির হয়ে ওঠে। আশেপাশে চোখ বুলাতে বুলাতে ব্যস্ত গলায় বলে ওঠে, আমার স্কার্ফ, স্কার্ফ কোথায় আমার? কথাটা উচ্চারণ করতে নিয়েও মোহ ব্যথায় চোখ বুঝে নেয়। মনন স্বাভাবিক ভঙ্গিতেই বলেই, গলার নিচে এবং বুকের এখানে কাঁচা ঘা এবং সেলাই। বেশি কথা বলবেন না, কষ্ট হবে। মনন ভুল বলেনি। আচমকা কথা বলে ওঠায় এইমাত্র সেলাইনে খানিকটা ব্যথা অনুভব করেছে মোহ, কিন্তু আপাতত সেটা তার ভাবনার বিষয় নয়। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। ওই লোকটা, ওই ডক্টরটা তাকে ন্যাড়া মাথায় দেখে নিল। এই কুৎসিত অবস্থায় লোকটা মোহকে দেখে নিল।
ভাবতেই মোহর তীব্র অস্বস্তিতে কান্না পাচ্ছে। মনন স্বভাবতই আন্দাজ করতে পারে বিষয়টা। সে মোহকে সহজ করতে বলে, ইনসিকিউর ফিল করবেন না। হসপিটালের প্রতিটা পেশেন্টকে এই অবস্থায় দেখে অভ্যস্ত আমি। অ্যান্ড ট্রাস্ট মি, আপনাকে মোটেও কুৎসিত লাগছে না।